গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, আজকে আমরা তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ে যে জলবায়ু অঞ্চল রয়েছে সেই জলবায়ু অঞ্চল সম্পর্কে কিন্তু পড়াশোনা করব। তার আগে কিন্তু আমাদের জানতে হবে জলবায়ু কাকে বলে। কি তাই তো? দেখো, কোনো একটা স্থানের বা কোনো একটা অঞ্চলের যখন গড় ৩০-৩৫ বছরের আবহাওয়াকে ধরবো আমরা, তখন তাকে আমরা বলবো কি? জলবায়ু। এই জলবায়ুর কিছু কিছু নিয়ন্ত্রক রয়েছে, অর্থাৎ জলবায়ুকে নিয়ন্ত্রণ করা যারা তাদের কিন্তু বলা হয় নিয়ন্ত্রক। সেগুলি কি হতে পারে? সেগুলি হতে পারে পৃথিবীর অক্ষাংশগত অবস্থান, সমুদ্র থেকে কোনো স্থানের দূরত্ব, বায়ুপ্রবাহ বা সমুদ্র স্রোত। এগুলো কিন্তু এই জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। তাহলে জলবায়ুকে কে কে নিয়ন্ত্রণ করে? সমুদ্র থেকে কোনো স্থানের দূরত্ব, অক্ষাংশগত অবস্থান, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত কিন্তু বিশেষভাবে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। তো ঠিক আছে ক্লাস, চলো আজকের ক্লাসটা আমরা তাহলে শুরু করি জলবায়ু অঞ্চল সম্পর্কে। দেখো, তোমাদের বইতে কিন্তু অনেকগুলো জলবায়ু অঞ্চল রয়েছে। সেগুলো কিন্তু একটা ক্লাসে পড়ানো বা বোঝানো সম্ভব নয়। তাই আমি আজকে কিন্তু যে প্রথম যে জলবায়ু অঞ্চল নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, সেই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নিয়ে ক্লাস করাবো, এবং পরের ভিডিওতে আমি বাদবাকি জলবায়ু অঞ্চলগুলো নিয়েও কিন্তু ক্লাস করব। তাহলে আজকের ক্লাসটা শুরু করি। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। জলবায়ু, দেখো স্টুডেন্ট, পৃথিবীর কিন্তু বিভিন্ন অঞ্চল রয়েছে। সেই অঞ্চলগুলোতে উষ্ণতা ও বৃষ্টিপাত কিন্তু এক এক রকম হয়। অর্থাৎ আমাদের ভারতবর্ষে যখন একরকম উষ্ণতা ও বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু সেই সময়ে অন্য কোনো স্থানে কিন্তু বৃষ্টিপাত বা উষ্ণতা কিন্তু আমাদের দেশের মতো একই রকম নয়। ফলে আবহাওয়ার কিন্তু সাময়িক ধারণা কিন্তু আমাদের এখান থেকে সেখানে সম্পূর্ণ আলাদা। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে পৃথিবীর মাঝ বরাবর গেছে নিরক্ষরেখা, তাই তো? আচ্ছা, এই নিরক্ষরেখায় সূর্য কিভাবে কিরণ দেয় বলো তোমরা? ভেরি গুড। নিরক্ষরেখা অঞ্চলে কিন্তু সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়, তাই তো? ফলে এই সময়ে কিন্তু প্রচুর গরম পড়ে এবং প্রচুর বৃষ্টিপাতও হয়। এবং যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়, সেখানে চিরসবুজ অরণ্যর লক্ষ্য করা যায়। ঠিক একই রকম যদি আমরা উপক্রান্তীয় অঞ্চলে চলে আসি, সেখানে কিন্তু উষ্ণ ও শীতল সরলবর্গীয় গাছের অরণ্য লক্ষ্য করা যায়। আর যদি আমরা ক্রান্তীয় অরণ্যে চলে আসি, সেখানে কিন্তু ছোট ছোট ঘাস, তৃণভূমি ও মরুভূমি লক্ষ্য করা যায়। আবার মেরুবৃত্ত অঞ্চলে বা তুন্দ্রা জলবায়ু অঞ্চলে, অর্থাৎ যেখানে খুবই ঠান্ডা পড়ে, সেখানে কি কোনো গাছ, বড় বড় গাছপালা জন্মানো সম্ভব? সম্ভব নয়। তাই সেখানে শুধু ছোট ছোট ঘাস এবং গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মায়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে পৃথিবীর কিন্তু বিভিন্ন জায়গায় জলবায়ু কিন্তু বিভিন্ন রকম, তাই না? কোনো একটি জলবায়ু অঞ্চলে জলবায়ুর উপাদান মূলত উষ্ণতা এবং বৃষ্টিপাত এর বৈশিষ্ট্য ও প্রকৃতির সমধর্মী হয়। অর্থাৎ কোনো একটা অঞ্চলের বৃষ্টিপাত এবং উষ্ণতার সাথে কিন্তু জলবায়ু সমধর্মী হয়ে থাকে। দেখো, বিভিন্ন জলবায়ু অঞ্চলে মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, জীববৈচিত্র্য, এমনকি মানুষের জীবনযাত্রার তারতম্য কিন্তু বা বিভিন্নতা কিন্তু লক্ষ্য করা যায়। আচ্ছা, তোমরা নিজেরাই বলো আমাকে, যেখানে গরম পড়ে সেখানে মানুষের জীবনযাত্রা একরকম, তাই তো? আবার যেখানে খুব ঠান্ডা পড়ে সেখানকার মানুষের জীবনযাত্রা কি একই রকম হয়? তাদের পোশাক আশাক আলাদা হয়, তাই না? এটাকেই বলছে কিন্তু বিভিন্নতা। দেখো, শুধু কিন্তু এই মানুষের জীবনযাত্রার বিভিন্নতা হচ্ছে না, মৃত্তিকা, তারপরে জীববৈচিত্র্য, স্বাভাবিক উদ্ভিদ, তারও কিন্তু বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সমভূমি অঞ্চলে যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি গাছ বেশি জন্মায়, তেমনি পার্বত্য অঞ্চলে কিন্তু এইসব গাছগুলো হয় না। সরলবর্গীয় বৃক্ষের অরণ্য লক্ষ্য করা যায়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একটা জলবায়ু কিন্তু বা জলবায়ুর বিভিন্নতার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উদ্ভিদ তো লক্ষ্য করছি, এবং সাথে সাথে মানুষের যে জীবনযাত্রা সেটাও কিন্তু আলাদা হচ্ছে। মৃত্তিকার ক্ষেত্রেই ধরো, পার্বত্য অঞ্চলে মাটি কেমন? ভেরি গুড, উঁচু নিচু বা পাথুরে, তাই না? কিন্তু সমভূমি অঞ্চলের মাটি কিন্তু আবার
অন্যরকম, সমতল বা পলি সমৃদ্ধ মৃত্তিকা লক্ষ্য করা যায়। তাহলে জলবায়ুগত কারণের জন্যই কিন্তু এই পার্থক্যটা আমরা লক্ষ্য করতে পারছি। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, কোনো জলবায়ু অঞ্চলকে অন্য জলবায়ু থেকে আলাদা করা হয় একটা সূক্ষ্ম রেখার মাধ্যমে। দেখো, ধরো দুটো জলবায়ু পরপর এসে মিশছে, এই মাঝখানে কিন্তু একটা সূক্ষ্ম রেখার মাধ্যমে সেই জলবায়ুটাকে আলাদা করছে। আলাদা করলেও দুটো জলবায়ু কিন্তু একটি পরিবর্তনশীল অঞ্চলের মধ্যে দিয়ে বিস্তার লাভ করছে। অর্থাৎ একটা অঞ্চলের জলবায়ু আর একটা অঞ্চলে এসে মিশছে, আবার এই অঞ্চলের জলবায়ু কিন্তু ধীরে ধীরে অপর অঞ্চলের সাথে কিন্তু মিশে যাচ্ছে। দুটো সূক্ষ্ম রেখার মাধ্যমে আলাদা করলেও জলবায়ু কিন্তু একে অপরের সাথে কিন্তু পরিবর্তনশীল অঞ্চলে থাকে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, পৃথিবীর প্রধান প্রধান জলবায়ু অঞ্চল, তোমরা ছবিটা দেখো, এটা পৃথিবীর একটা চিত্র, সমগ্র পৃথিবীর চিত্র। সেখানে আমরা কতগুলি ভাগে কিন্তু জলবায়ুকে ভাগ করতে পারি। প্রথমে আসবো আমরা ক্রান্তীয় জলবায়ু অঞ্চল। ক্রান্তীয় জলবায়ু অঞ্চলকে আমরা কিন্তু দুটি ভাগে ভাগ করতে পারি, এক আর্দ্রক্রান্তীয় এবং দুই আর্দ্র ও শুষ্ক ক্রান্তীয়। 2 নম্বর দেখো, শুষ্ক জলবায়ু অঞ্চলের মধ্যে আসছে উপমরু এবং মরু জলবায়ু। তারপরে নাতিশীতোষ্ণ জলবায়ুর মধ্যে আসছে ভূমধ্যসাগরীয় জলবায়ু, আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু, পশ্চিম ইউরোপীয় জলবায়ু, এগুলো। মহাদেশীয় জলবায়ুর মধ্যে আসছে আর্দ্র মহাদেশীয় জলবায়ু এবং মেরুবৃত্তীয় জলবায়ু। সবশেষে মেরুদেশীয় জলবায়ুর মধ্যে পড়ছে কিন্তু তুন্দ্রা, তুহিন বা পার্বত্য অঞ্চলের জলবায়ু। অর্থাৎ যেসব অঞ্চলের শীতের প্রকোপটা সব থেকে বেশি, সেসব অঞ্চলের এখানে কিন্তু কথা বলা হয়েছে। আচ্ছা স্টুডেন্ট, তোমরা তো তোমাদের নিজেদের এলাকা নিশ্চয়ই তার সম্পর্কে জানো। সেখানে কি গাছপালা, প্রাণী জগৎ, এগুলো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। তোমরা কি লক্ষ্য করেছো এই যে জলবায়ু, সেটা আমাদের বা তোমাদের জীবনযাত্রার উপরে কি প্রভাব ফেলে বা আদৌ প্রভাব ফেলে কিনা? কি প্রভাব ফেলে? অবশ্যই প্রভাব ফেলে। তাহলে জীবনযাত্রায় কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণ করে। আমাদের যে জীবনযাত্রা, সেটাকে কিন্তু জলবায়ু অনেকাংশে নিয়ন্ত্রণ করছে। অনেকগুলো জলবায়ু সম্পর্কে আমরা জানলাম, কিন্তু আজকে আমরা কেবলমাত্র একটি জলবায়ু অঞ্চল সম্পর্কেই বিস্তারিত ক্লাস হবে। সেই জলবায়ু অঞ্চলটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান, সেখানকার জীব বৈচিত্র্য, সেখানকার বন্যপ্রাণী, স্বাভাবিক উদ্ভিদ বা মানুষের জীবনযাপন, কৃষিকাজ কেমন, সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানব। তাহলে চলো প্রথম বিষয়টা শুরু করি আজকে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। দেখো, উষ্ণ আর্দ্র জলবায়ু, এই উষ্ণ আর্দ্র জলবায়ুর মধ্যে কিন্তু পড়ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। দেখো, এই যে চিত্রটা, পৃথিবীর এই মাঝ বরাবর একটা রেখা কিন্তু চলে গেছে। তোমরা বলো এই রেখাটার নাম কি? ভেরি গুড, নিরক্ষরেখা। আচ্ছা বলো, নিরক্ষরেখার মান কত? নিরক্ষরেখার মান কিন্তু 0 ডিগ্রি, তাই তো? ভেরি গুড। দেখো, নিরক্ষীয় উষ্ণ ও আর্দ্র অঞ্চলে সারা বছর কিন্তু অত্যধিক উষ্ণতা এবং প্রচুর বৃষ্টিপাত হয়। এই কারণে এই অঞ্চলে কিন্তু গভীর অরণ্যের সৃষ্টি হয়েছে। তাই এই অরণ্যকে অপর নামে কি ডাকা হয় জানো? নিরক্ষীয় বৃষ্টি অরণ্য কিন্তু বলা হয় এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে। এরপরে দেখো অবস্থান, অর্থাৎ এই যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কোন কোন জায়গায় বা কোন কোন স্থানের উপর দিয়ে গেছে, সেই স্থানগুলো আমরা দেখব। দেখো, নিরক্ষরেখার দুপাশে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ। দেখো, এই যে নিরক্ষরেখা, উত্তরে এবং দক্ষিণে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশ, যে অক্ষাংশ গেছে, তার মধ্যে কিন্তু এই নিরক্ষীয় অঞ্চল বিস্তার লাভ করেছে, বা এই অঞ্চলে কিন্তু নিরক্ষীয় অঞ্চল দেখা যায়। এবারে কোন কোন জায়গা দেখা যায়? দেখো, আফ্রিকা মহাদেশের কঙ্গো ও জাইরে নদী অববাহিকা, অর্থাৎ এই যে জায়গাটা আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশের কঙ্গো ও জাইরে নদী অববাহিকা। দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকা, অর্থাৎ এই যে দেখো, এই অংশটা কিন্তু দক্ষিণ আমেরিকার অংশ। দক্ষিণ আমেরিকার আমাজন আমরা সবাই নাম শুনেছি।
গভীর জঙ্গল, এটা কিন্তু নিরক্ষীয় জঙ্গল এবং এখানে কিন্তু গাছপালা প্রায় সারা বছর সবুজ থাকে। ঠিক আছে, আর কোথায় দেখতে পাই আমরা? আর দেখতে পাই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারতের দক্ষিণ পশ্চিম অংশ। ভারতের দক্ষিণ পশ্চিম অংশ বলতে স্টুডেন্ট কর্ণাটক, কেরল, এইসব অঞ্চলগুলো কিন্তু বোঝানো হচ্ছে। দেখো মানচিত্রে এই হচ্ছে আমাদের ভারত। ভারতবর্ষের কিন্তু দক্ষিণ এবং পশ্চিম দিকে অর্থাৎ নিচের দিকটাতে কিন্তু এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। আর কি বললাম, এদিকে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাই না? এছাড়া কিন্তু আহ, পানামা, অর্থাৎ এই দক্ষিণ আমেরিকার পানামা কিন্তু এই জলবায়ু লক্ষ্য করা যায়। এছাড়া কোস্টারিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এগুলোও কিন্তু নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত। তাহলে তোমরা বলো আমাকে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে অন্য কি নামে ডাকা হয়? ভেরি গুড, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। আর একটা কোশ্চেন খুব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, নিরক্ষরেখার আহ, উত্তর ও দক্ষিণে কত ডিগ্রি অক্ষাংশে এই নিরক্ষীয় জলবায়ু লক্ষ্য করা যায়? 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি। ভেরি গুড। আর ভারতবর্ষের কিন্তু দক্ষিণ পশ্চিম অংশে এই জলবায়ু অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু কিন্তু লক্ষ্য করা যায়। এখানে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়, ফলে বৃষ্টিপাত বেশি এবং এর জন্য যে স্বাভাবিক উদ্ভিদ জন্মায় সেগুলো কিন্তু চিরসবুজ থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য দেখো, জলবায়ুর মধ্যে কিন্তু উষ্ণতা রয়েছে, বৃষ্টিপাত রয়েছে, তাই তো? তাহলে প্রথমে কিন্তু আমরা এই উষ্ণতা নিয়ে আলোচনা করব। তোমরা বলো, নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি কিভাবে পড়ে? একটু আগেই বলেছি আমি, লম্বভাবে, তাই তো? তাহলে সূর্যরশ্মি যদি লম্বভাবে পড়ে তাহলে উষ্ণতা কি বেশি হবে না কম হবে? ভেরি গুড, অবশ্যই বেশি হবে। তাই দেখো এখানে বার্ষিক গড় উষ্ণতা কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এছাড়া বার্ষিক উষ্ণতা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও কিন্তু ঘোরাফেরা করে। আর যদি আমরা বার্ষিক উষ্ণতার প্রসর বলি, সেই প্রসরটা কিন্তু খুবই কম, 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 3 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এই সময়ে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বাতাসে আর্দ্রতা কিন্তু বেশি থাকে। তবে রাত্রে কিন্তু এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে উষ্ণতা কমে যায়, অর্থাৎ দিনের বেলা যে গরমটা পড়ে রাত্রের বেলা কিন্তু অতটা গরম পড়ে না। রাত্রেবেলা কিন্তু গরমটা আস্তে আস্তে কমে যায়। তাই নিরক্ষীয় অঞ্চলে রাত্রেকে কিন্তু ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত। তাহলে তোমাদের যদি প্রশ্ন করি আমি, নিরক্ষীয় অঞ্চলের রাত্রি কি নামে পরিচিত? তোমরা কি বলবে? নিরক্ষীয় অঞ্চলের রাত্রি ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত। এবং যদি বলে বার্ষিক গড় উষ্ণতা কত নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, তোমরা বলবে 27 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, এই যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এই জলবায়ু অঞ্চলে কিন্তু দিন রাত্রি প্রায় সমান। অর্থাৎ দিন যদি 12 ঘন্টা হয়, রাত্রি হবে 12 ঘন্টা। 24 ঘন্টায় একটা দিন হচ্ছে, দিন 12 ঘন্টা হলেও রাত হবে 12 ঘন্টা। সারা বছর ধরে দিন ও রাতের কিন্তু পার্থক্য প্রায় সমান থাকে। আচ্ছা, এই এত কম যে যে বার্ষিক উষ্ণতার প্রসর, সেটা কিন্তু একমাত্র এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলেই লক্ষ্য করা যায়। অন্য কোনো জলবায়ু অঞ্চলে কিন্তু এই বার্ষিক প্রসরটা এত কম নয়। ঠিক আছে, এরপরে আমরা আসবো বৃষ্টিপাত। বৃষ্টিপাত দেখো স্টুডেন্ট, আমরা কিন্তু কি জেনেছি, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, ফলে নদী, খাল, বিল, সমুদ্র যে জল, সেই জল কিন্তু খুব সহজে বাষ্প হয়ে কি হয়, বাতাসের সাথে আকাশে উঠে যায় এবং আকাশে উঠে গিয়ে শীতল এবং ঘনীভূত হয়ে কিন্তু পরিচলন প্রক্রিয়ার মাধ্যমে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, এবং যে অঞ্চলে সূর্যরশ্মি বেশিরভাগ সময় লম্বভাবে কিরণ দেয়, সেই অঞ্চলে কিন্তু নিম্নচাপেরও সৃষ্টি হয় এবং পরিচলন প্রক্রিয়ায় প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বার্ষিক বৃষ্টিপাত 200 থেকে 250 সেমি, অর্থাৎ অনেকটাই বেশি। 200 থেকে 250 সেমি কিন্তু বার্ষিক বৃষ্টিপাত এবং মোট যে বৃষ্টিপাতের দিন সংখ্যা সেটা কিন্তু 250 থেকে 300 দিন হয়। অর্থাৎ আমরা এক বছর কাউন্ট করি 365 দিন, তাই তো? এই 365 দিনের মধ্যে কিন্তু 250 থেকে 300 দিন কিন্তু এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হয়।
আর তোমরা এটাও মনে রাখবে এই নিরক্ষীয় অঞ্চলে যে বৃষ্টিপাত হয় সেটা কিন্তু পরিচলন প্রক্রিয়ার দ্বারাই হয়ে থাকে। আচ্ছা, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু সকালের দিকে কিন্তু আকাশ পরিষ্কার একদম পরিচ্ছন্ন থাকে, মেঘমুক্ত আকাশ থাকে। কিন্তু বিকেলের দিকে কিন্তু যখন 4টে বা 3টে 4টে বাজে সেই সময় ঘন কিমূল নিম্বাসে পুরো আকাশ ঢেকে যায় এবং বজ্র বিদ্যুৎ সহ কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হয়। তাই একে 4 o'clock রেন বলে। তোমরা মেঘ বৃষ্টি পড়ার সময় নিশ্চয়ই পড়েছিলে কিউমুলোনিম্বাস মেঘ, যেখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বিকেল 4টে বা 3টের সময় কিন্তু এই কিউমুলোনিম্বাস মেঘের দ্বারা বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড বৃষ্টিপাত হয়। তাই একে বলা হয় 4 o'clock রেন। যেহেতু বিকেল বেলার দিকে হয় তাই তার নাম অনুসারে কিন্তু রাখা হয়েছে 4 o'clock রেন। তবে এই বৃষ্টিপাত কিন্তু অনেকক্ষণ যে স্থায়ী হয় তা না। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর সন্ধ্যা থেকে আবার মেঘমুক্ত আকাশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ ফলে রাতের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যায়। দিনের বেলা যে তাপমাত্রা থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সেই তাপমাত্রা কিন্তু রাতের বেলা যেহেতু আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যায়। তাহলে আমরা কি পড়লাম? পড়লাম যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের উষ্ণতা এবং বৃষ্টিপাত। তোমরা বলো আমাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা কত? ভেরি গুড। বার্ষিক গড় উষ্ণতা হলো 27°C। আচ্ছা, এরপরে আমাকে বলো যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক যে গড় বৃষ্টিপাত সেটা কত? 200 থেকে কিন্তু 250 সেমি বৃষ্টিপাত হয়ে থাকে। আর তোমরা কিন্তু এই 4 o'clock রেন কাকে বলে সেটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। এরপরে আমরা স্টুডেন্ট নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে যে জীব বৈচিত্র্য সেটা সম্পর্কে একটু জানবো। দেখো জীব বৈচিত্র্য, দেখো জীব বৈচিত্র্যের মধ্যে আমরা কিন্তু প্রথমে জানবো স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে, এরপরে কিন্তু আমরা জানবো বন্য প্রাণী বা বন্যপ্রাণ সম্পর্কে। তার আগে আমাদের জানতে হবে স্টুডেন্ট স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে। কেউ আমাকে বলো স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? ভেরি গুড। স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে যে উদ্ভিদ মানুষের সাহায্য ছাড়া একা একাই জন্ম হয় এবং বেড়ে ওঠে তাকে কিন্তু আমরা বলবো স্বাভাবিক উদ্ভিদ। দেখো এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর কিন্তু গাছ সবুজ থাকে, এটা আমরা আগেই জেনেছি। তার কারণ এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, উষ্ণতা বেশি হওয়ার ফলে বৃষ্টিপাতও খুব বেশি হয়, ফলে পাতা কিন্তু সারা বছর সবুজ থাকে, ফুল ফোটে, ফল ধরে এবং চিরসবুজ অরণ্য কিন্তু লক্ষ্য করা যায়। ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় এই ক্রান্তীয় অরণ্য সেলভা নামে পরিচিত। দেখো ব্রাজিলের যে অরণ্য সেটা কিন্তু সেলভা নামে পরিচিত এবং এই অরণ্য এত বিশাল যে বা এত ঘন এবং এত আয়তন জুড়ে রয়েছে যে পৃথিবীর 20% অক্সিজেন কিন্তু এই আমাজন অববাহিকা থেকে বা আমাজনের যে জঙ্গল থেকে সেখান থেকে আসে। এই জঙ্গলে কি কি গাছ জন্মায়? রাবার, রোজউড, আয়রন উড, বাঁশ ইত্যাদি গাছ কিন্তু লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপরে কঙ্গো নদী অববাহিকায় কিন্তু মেহগনি গাছ, রাবার গাছ, পাম গাছ, কোকো গাছের প্রাধান্য লক্ষ্য করা যায়। আর এই দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের শাল গাছ, সেগুন গাছ, আবনুস গাছ লক্ষ্য করা যায়। এবং উপকূলবর্তী যে অঞ্চল অর্থাৎ সমুদ্রের তীরবর্তী যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে নারকেল গাছও লক্ষ্য করা যায়। তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম যে আহ, আমাজন অববাহিকায় অরণ্য সেলভা নামে পরিচিত, তারপর কঙ্গো নদী অববাহিকায় কি কি গাছ জন্মায়, তাই তো? আচ্ছা, এই এই অরণ্য বা এই নাতিশীতোষ্ণ বা সরি এই যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে নানা প্রজাতির গাছ কিন্তু পাশাপাশি জন্মায়। ঠিক আছে? ব্রাজিলের বৃষ্টি অরণ্যে 2 বর্গ কিলোমিটার অঞ্চলে 300 প্রজাতির গাছ কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ 2 বর্গ কিলোমিটারের মধ্যে প্রায় 300 প্রজাতির গাছ কিন্তু লক্ষ্য করা যায় এবং এই গাছগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এর কাণ্ড খুব শক্ত হয়, ভারী হয় এবং গুঁড়িগুলো খুব মোটা আর পাতাগুলো কিন্তু বেশ চওড়া হয়। আর এই অঞ্চলের গাছগুলো এত কাছাকাছি বা এত ঠাসাঠাসি ভাবে অবস্থান করে যে পাতাগুলো কিন্তু একটা চাঁদোয়ার সৃষ্টি করে। তোমরা ছবিটা দেখো, এই যে চাঁদোয়া স্তর লেখা রয়েছে,
এই অঞ্চলে কিন্তু গাছগুলোর পাতা এত ঠাসাঠাসি ভাবে অবস্থান করে যে সূর্যের আলো কিন্তু এই পাতা ভেদ করে মাটির তলদেশে কিন্তু এসে পৌঁছাতে পারে না খুব সহজে। ফলে এই অঞ্চলে কিন্তু গুল্ম জাতীয় ঝোপঝাড় এবং দুর্গম হয়ে ওঠে সূর্যের আলো না পড়ার ফলে। স্যাঁতস্যাঁতে যেটা বলে সেই স্যাঁতস্যাঁতে ভাবটা কিন্তু মাটিতে সবসময় থাকে। যেহেতু দেখো বৃষ্টি প্রায় হচ্ছে কিন্তু সূর্যের আলো তেমন ভাবে পড়ছে না, ফলে জায়গাটা কেমন হবে? স্যাঁতস্যাঁতে থাকবে, তাই না? সেই স্যাঁতস্যাঁতে হওয়ার জন্য এই অঞ্চলে কিন্তু ছোট ছোট গুল্ম জাতীয় গাছ এবং দুর্গম হয়ে ওঠে, মানুষের যাতায়াতেরও কিন্তু সমস্যা হয়। এই জন্যে আমাজনের জঙ্গলে কিন্তু মানুষ খুব সহজে প্রবেশ করতে পারে না। তাহলে তোমরা এখানে কিন্তু মনে রাখবে যে ব্রাজিলের বৃষ্টি অরণ্যে 2 বর্গ কিমি অঞ্চলে কতগুলি প্রজাতির গাছ লক্ষ্য করা যায়? কি বলবে? 300 প্রজাতির গাছ কিন্তু লক্ষ্য করা যায়, তাই তো? এরপরে আমরা আসব বন্য প্রাণী সম্পর্কে। বন্যপ্রাণ, দেখো স্টুডেন্ট, আমরা কিন্তু স্বাভাবিক উদ্ভিদ পড়ার সময় জানলাম যে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে গাছপালাগুলি খুব ঘন ঘন জন্মায় এবং নিচে ঝোপঝাড় এবং স্যাঁতস্যাঁতে অবস্থা লক্ষ্য করা যায়, তাই তো? আচ্ছা, এই ঘন ও দুর্ভেদ্য অরণ্যে গাছে চড়তে পারে এমন পশু পাখি ও জীবজন্তু কিন্তু আধিক্য লক্ষ্য করা যায়। তাহলে তোমরাই বলো আমাকে, গাছে চড়তে পারে এমন জীবজন্তু কি রয়েছে? বাঁদর, ওরাংওটাং, ভেরি গুড, বিভিন্ন রকমের পাখি, তাই তো? আচ্ছা দেখো, এদের মধ্যে প্রধান প্রধান যে বন্যপ্রাণীগুলো হলো সেগুলি হলো বাঁদর, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, বিষাক্ত সাপ, পাখি, বিষাক্ত কীটপতঙ্গ। এছাড়া যে অরণ্যের তলদেশে যেখানে স্যাঁতস্যাঁতে বা গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মায় সেখানে প্রচুর পরিমাণে হরিণ, গন্ডার, হাতি, জেব্রা কিন্তু লক্ষ্য করা যায়। আর জলাশয়ে কিন্তু প্রচুর কুমির ও জলহস্তিও এই অঞ্চলে বা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। তোমরা ছবিগুলো দেখো, এই যে দেখতে সুন্দর, দেখো কি সুন্দর একটা পাখি দেখতে, তাই না? এই পাখিটাকে কিন্তু কি বলা হয় জানো? কি পাখি? ম্যাকাও পাখি। এটা হচ্ছে শিম্পাঞ্জি, তারপরে এটাকে বলা হয় ওরাংওটাং, এবং পশুদের মধ্যে সব থেকে দ্রুততম চিতাবাঘ, আর এটাকে হচ্ছে সোনালী বাঁদর। ঠিক আছে? এছাড়া জলেও কিন্তু প্রচুর কুমির ও জলহস্তী লক্ষ্য করা যায়। আমরা কিন্তু আমাজনের জঙ্গল যখন নাম শুনি তখন কিন্তু একটা সাপের কথা আমাদের মনে পড়ে, অজগর সাপ, তাই তো? বা অ্যানাকোন্ডা সাপ। এই অ্যানাকোন্ডা সাপ কিন্তু এই আমাজনের গভীর জঙ্গলে লক্ষ্য করা যায়। একমাত্র সেখানেই হয়তো এই অ্যানাকোন্ডা সাপ থাকে, বিশাল আকৃতির হয়ে থাকে। আমরা নিশ্চয়ই ছবিতে বা ভিডিওতে দেখেছি, তাই তো? তোমরা দেখেছো কেউ? দেখেছো তো? ভেরি গুড। এই যে বন্যপ্রাণীগুলো এগুলো কিন্তু সবই এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বন্যপ্রাণী। অর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা। আচ্ছা, অর্থসামাজিক পরিবেশের মধ্যে কিন্তু এখানকার অধিবাসী বা তাদের জীবনযাত্রা কেমন, সেখানকার কৃষিকাজ, খনিজ শিল্প, সেখানকার যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি কিন্তু একত্রে বোঝানো হয়। সেই বিষয়গুলো কিন্তু আমরা এক এক করে জানবো এবং বুঝবো। প্রথমে আমরা আসবো অধিবাসী ও তাদের জীবনযাত্রা সম্পর্কে। দেখো, আমরা কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চল পড়ার সময় বুঝতে পারলাম এই যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করে এবং বিপদসংকুল বন্য প্রাণী কিন্তু এখানে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। তাহলে তোমরাই বলো, যেখানে অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রচুর হিংস্র ও বিপদ সংকুল বন্য প্রাণী থাকবে, সেখানে কি জনবসতি খুব তাড়াতাড়ি বা খুব সহজে গড়ে উঠবে? উঠবে না, তাই তো? কারণ সেখানে হিংস্র প্রাণীর ভয় থাকবে, মানুষ হিংস্র প্রাণীকে নিশ্চয়ই ভয় পায়, তাই তো? আচ্ছা, এই কারণে কিন্তু এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে জনবসতি অন্যান্য জলবায়ু অঞ্চলের তুলনায় কিন্তু অনেকটাই কম। দেখো আবার এই যে জাইরে নদী অববাহিকা, আবার যে আমাজন নদী অববাহিকা আমরা পড়লাম, এই অঞ্চলগুলো থেকে আমাদের এই দক্ষিণ পূর্ব যে এশিয়ার যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, সেই জলবায়ু অঞ্চলে কিন্তু লোকজন বেশি বসবাস করে।
অর্থাৎ আমাজন জঙ্গল বা আমাজন অববাহিকা বা জাইরে নদীর অববাহিকা থেকে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় আহ, জঙ্গলগুলোতে বা নিরক্ষ জলবায়ু অঞ্চলে কিন্তু জনবসতি বেশি। কোন কোন জনবসতি দেখা যায় সেটা একটু আমরা দেখে ফেলি, চলো। দেখো, জাইরে অববাহিকায় যে জনজাতি বাস করে তাদের কি বলা হয় জানো? পিগমি। তোমরা কিন্তু খুব ভালো করে এটা পড়বে, পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে জাইরে নদী অববাহিকায় যে মানুষেরা বসবাস করে, যে জনজাতি ও বা অধিবাসীরা বসবাস করে, তাদের কিন্তু বলা হয় পিগমি। এবং উচ্চ আমাজন অববাহিকায় কিন্তু রেড ইন্ডিয়ানরা বসবাস করে। উচ্চ আমাজন অববাহিকায় কিন্তু রেড ইন্ডিয়ান মানুষেরা বসবাস করে। এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়, অর্থাৎ আমাদের এই যে এশিয়া মহাদেশ, এই এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে যে জনজাতি বা যে অধিবাসীরা বসবাস করে তাদের কিন্তু আমরা বলবো সেমাং। তাদের যে অধিবাসীর নামটা কি? সেমাং। এছাড়া আরো অন্যান্য উপজাতির মানুষেরা কিন্তু এই জলবায়ু অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে। আচ্ছা, এটা তো গেল অধিবাসী। এবং তাদের জীবনযাত্রা কেমন হবে? দেখো, এখানকার যে অধিবাসী রয়েছে তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে মূলত এই যে নিরক্ষ জলবায়ু অঞ্চলের যে বন জঙ্গল রয়েছে, সেই বন জঙ্গলের ফলমূল সংগ্রহ করা এবং পশু শিকার করা কিন্তু এখানকার অধিবাসীদের প্রধান জীবিকা। তাহলে তোমরা কি মনে রাখবে স্টুডেন্ট? তোমরা কিন্তু মনে রাখবে এই যে বিভিন্ন অধিবাসী তারা কোন জায়গা থেকে আসছে। অর্থাৎ যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেয় যে উচ্চ আমাজন অববাহিকায় কোন জনজাতি বা কোন উপজাতি বা অধিবাসীরা বসবাস করে, তুমি কি বলবে? রেড ইন্ডিয়ান। যদি বলে জাইরা নদী অববাহিকায় কোন উপজাতি বসবাস করে, তোমরা বলবে পিগমি। ঠিক আছে? এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কথা মনে রাখবে যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে মানুষের জীবিকা কিন্তু ফলমূল সংগ্রহ এবং পশু শিকার করা। ঠিক আছে? তবে বর্তমানে কিন্তু ধীরে ধীরে এই পশু শিকারটা বন্ধ হয়ে গিয়ে মানুষ চাষবাসের দিকে কিন্তু মন দিয়েছে। প্রাচীন পদ্ধতিতে এইসব অঞ্চলগুলোতে কিন্তু এখন চাষবাস শুরু হয়েছে। যেহেতু দিনের পর দিন বন্যপ্রাণীর সংকট, তাদের মারার ফলে সংকটের সম্মুখীন তারা, ফলে বাস্তুতন্ত্রের উপরে কিন্তু এর একটা খারাপ প্রভাব পড়ে। ফলে মানুষ এই পশু শিকারটাকে বন্ধ করে এখন চাষবাস বা কৃষিকাজে কিন্তু বেশি মন দিচ্ছে। এটাও কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে? এরপরে আমরা চলে আসি কৃষিকাজে। দেখব যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের কৃষিকাজটা কেমন। কৃষিজ ফসল। দেখো, বর্তমানে এই অরণ্যের কাছাকাছি অঞ্চলে আদিম প্রথায় স্থানান্তর কৃষির মাধ্যমে ভুট্টা, মিষ্টি আলু, কলা চাষ করা হচ্ছে। স্থানান্তর কৃষি কি? কোনো একটা ফসল কোনো একটা স্থানে উৎপন্ন করার পর সেই স্থানটাকে ফেলে রেখে আবার অন্য স্থানে কিন্তু চাষ শুরু হচ্ছে, একে বলা হয় স্থানান্তর কৃষি। কি কি হচ্ছে স্থানান্তর কৃষিতে? মিষ্টি আলু চাষ করা হচ্ছে, কলার চাষ করা হচ্ছে, কোথাও কোথাও আবার কৃষিকাজ করা হচ্ছে স্থায়ীভাবে। অর্থাৎ যে স্থানে কোনো একটা ফসল উৎপন্ন হয়ে গেছে, তারপরেও আবার সেই স্থানে অন্য ফসল উৎপন্ন করা হচ্ছে, তাকে আমরা কি বলবো? স্থায়ীভাবে কিন্তু সেই জায়গায় ফসল উৎপন্ন হচ্ছে। দেখো, অষ্টাদশ শতাব্দী এবং ঊনবিংশ শতাব্দীতে কিন্তু ইউরোপিয়ানরা এই সব নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে তাদের উপনিবেশ স্থাপন করেছিল। অর্থাৎ আমাদের ভারতবর্ষে যেমন ইংল্যান্ড প্রায় 200 বছর রাজত্ব করেছিল, ঠিক তেমনি ইউরোপের যে বিভিন্ন দেশগুলো রয়েছে সেই দেশগুলো কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে তারা ব্যবসা বাণিজ্য জন্য বা অন্য কোনো কারণে কিন্তু তাদের উপনিবেশ স্থাপন করেছিল। ঠিক আছে? এবং এই ইউরোপিয়ান বণিকরা কিন্তু প্রথম এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলগুলিতে বাগিচা কৃষি শুরু করেছিলেন। অর্থাৎ চা বা কফি যে বাগিচা কৃষি, সেই কৃষিগুলো কিন্তু এই ইউরোপিয়ানরা এই অঞ্চলে শুরু করেছিল। দেখো, দক্ষিণ পূর্ব এশিয়ায় মালয়, জাভা, সুমাত্রায় রবার চাষ হচ্ছে। খুব বেশি কিন্তু রবার চাষ হয় এই জাভা, সুমাত্রায়। ঠিক আছে? পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে আখ, কলার চাষ খুব ভালো হয়। এছাড়া আফ্রিকার গিনি উপকূলে কিন্তু কোকো ও তাল জাতীয় গাছের তেল উৎপন্ন করে অধিবাসীরা তাদের জীবিকা নির্বাহ করে। দেখো, এই যে এটা হচ্ছে কোকো গাছের ফল। এছাড়া এটা হচ্ছে রাবার। এটা তোমরা সকলেই জানো। কি গাছ? নারকেল, তাই তো? আর এটা
এটা হচ্ছে কফি উৎপন্ন, কফির যে গাছের যে ফল, সে কফি বাগিচা কৃষির মধ্যে পড়ছে এটা। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু পরীক্ষার জন্য খুব ভালো করে পড়বে এটা, যে আফ্রিকার গিনি উপকূলে কি জাতীয় গাছের তেল উৎপন্ন করা হয়। তোমরা কি বলবে? কোকো ও তাল জাতীয় গাছের তেল উৎপন্ন করে মানুষ সেখানে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এছাড়া ভারতীয় দ্বীপপুঞ্জে কোন কোন উদ্ভিদের চাষ হয়? ভেরি গুড, আখ, কলা ইত্যাদি চাষও কিন্তু খুব ভালো হয়। দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু আমরা আগেই জেনে এসেছি যে সেখানে হিংস্র পশু বা গভীর ঘন জঙ্গল রয়েছে। ফলে এই যে অরণ্যের কাছাকাছি অঞ্চলে কিন্তু কৃষিটা আস্তে আস্তে বাড়ছে। এই অঞ্চলে মানুষজনের আগেকার দিনে কিন্তু প্রধান জীবিকা ছিল কি? পশু শিকার করা এবং ফলমূল মধু সংগ্রহ করা। কিন্তু বর্তমানে পশুটাকে মারাটা নিষিদ্ধ হওয়ার ফলে মানুষজন স্থায়ীভাবে কৃষিকাজটাকে বেছে নিয়েছে। এছাড়া মাঝে মাঝে কিন্তু স্থানান্তর কৃষির মাধ্যমে ভুট্টা, আলু, কলার চাষও এইসব অঞ্চলে বা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে করা হচ্ছে। খনিজ সম্পদ ও শিল্প। দেখো, এই খনিজ সম্পদের উপর নির্ভর করেই কিন্তু কোনো একটা অঞ্চলের কি হয়? শিল্প বা ভারী শিল্প গড়ে ওঠে, তাই তো? কিন্তু এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে মালয়ে, টিন, সুমাত্রা বা জাভায় প্রচুর পরিমাণে তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। তবে প্রয়োজনীয় যে কাঁচামাল, সেই কাঁচামালের অভাবে কিন্তু ভারী শিল্প তেমন ভাবে গড়ে ওঠেনি। ভারী শিল্প মানে লৌহ ইস্পাত শিল্প, পেট্রোকেমিক্যাল শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, এই শিল্পগুলো কিন্তু তেমন ভাবে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে গড়ে ওঠেনি। এর পরিবর্তে কোন কোন শিল্প গড়ে উঠেছে? দেখো, স্থানীয় কৃষিজ শিল্প, বনজ ও খনিজ দ্রব্যের উপর নির্ভর করে কিন্তু বেশ কিছু শিল্প এখানে গড়ে উঠেছে। যেমন বনজ শিল্পের মধ্যে তোমার ধরো কাষ্ঠ শিল্প। যেহেতু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে শক্ত ও ভারী কাঠ পাওয়া যায়, এই কাঠ কিন্তু খুব সহজেই শিল্পে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে আমরা আসব সাম্প্রতিক অবস্থা, অর্থাৎ এই যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বর্তমান অবস্থা কেমন এবং ভবিষ্যতের জন্য কতটা এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল আরো উন্নতি লাভ করতে পারে, সেই বিষয়টা কিন্তু আমরা একটু আলোচনা করব। সাম্প্রতিক অবস্থা। দেখো, আমরা কিন্তু স্টুডেন্ট প্রথমেই জেনেছি যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অস্বাস্থ্যকর জলবায়ু লক্ষ্য করা যায়। এছাড়া জঙ্গল কেমন বলো তোমরা? দুর্গম না? এবং হিংস্র পশু পাখির লক্ষ্য করা যায়। বিষাক্ত কীটপতঙ্গের উপদ্রব এবং ম্যালেরিয়া, জ্বরের যে প্রাদুর্ভাব সেখানে কিন্তু এই নিরক্ষীয় অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়। আর এই সব কারণের জন্যই এখানকার অর্থনৈতিক উন্নতি তেমন ভাবে বিকাশ সাধন করতে পারেনি। তবে বর্তমানে কিন্তু অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে এই অঞ্চলে কিন্তু জনবসতি ধীরে ধীরে বাড়ছে। দেখো, জনবসতি যদি ক্রমাগতভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু আমাদের চাহিদাও কিন্তু বাড়তে থাকে, তাই না? কিসের চাহিদা বাড়তে থাকবে বলে ফেলো? বসতি চাহিদা, দিনের পর জনসংখ্যা বাড়লে বসতির চাহিদা বাড়বে। কৃষি জমি, শিল্প, পরিবহন, সকল বিষয়ের কিন্তু চাহিদা আস্তে আস্তে বাড়বে এবং এই চাহিদা বাড়বে জনসংখ্যা বৃদ্ধির ফলে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের দেশগুলোতে কিন্তু জনসংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে পরিবহন, তারপরে শিল্প, জনবসতির জন্য বাসস্থান নির্মাণ ইত্যাদির জন্য কিন্তু গাছপালা বা অরণ্য ধ্বংস করা হচ্ছে, চাষবাসের জন্য অরণ্য ধ্বংস করা হচ্ছে। ফলে এই যে বৃষ্টি অরণ্য দিনের পর দিন কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থাৎ আবহাওয়া কিন্তু তার নিজস্ব যে বৃষ্টি সেটাও কিন্তু হারিয়ে ফেলছে। কখনো বৃষ্টি যে সময় বৃষ্টি হওয়ার কথা নয় সেই সময়ে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আবার যখন বৃষ্টি হচ্ছে সেখানে হয়তো বৃষ্টি হওয়ার কথাই নয়। ফলে পরিবেশ কিন্তু দিনের পর দিন কিন্তু ক্রমাগত ধ্বংসের দিকে চলে যাচ্ছে। বিশেষ করে এই যে বৃষ্টি অরণ্য, এটা কিন্তু ক্রমাগত ধ্বংসের দিকে চলে যাচ্ছে। দেখো, 1970 সালে ট্রান্স আমাজন হাইওয়ের মাধ্যমে এই অঞ্চল বহির্বিশ্বের সঙ্গে যুক্ত করা হয়। ট্রান্স আমাজন হাইওয়ে অর্থাৎ আমাজন জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু একটা হাইওয়ে তৈরি করা হয়, যার দ্বারা কিন্তু বহির্বিশ্বের সঙ্গে এই অঞ্চলটা যুক্ত হয়েছিল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যদি কোনো জঙ্গল বা কোনো অভয়ারণ্যের মধ্যে দিয়ে নতুন রাস্তা তৈরি করতে হয় তাহলে কিন্তু সেখানে যে বনজ যে
উদ্ভিদ অর্থাৎ গাছপালা সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে কাটা পড়ে। ফলে পরিবেশের যে অবক্ষয় সেটা কিন্তু দিনের পর দিন ত্বরান্বিত হয়ে চলেছে। এবং ধীরে ধীরে এইসব অঞ্চলে যে বৃষ্টি আগের মতো কিন্তু খুব বেশি হয় না। যেহেতু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত স্বাভাবিক বেশি হবে, তাই তো, এবং উষ্ণতাও বেশি হবে। কিন্তু বর্তমানে এই যে আমাদের চাহিদার জন্য বা মানুষের চাহিদার জন্য রাস্তাঘাট নির্মাণ, জঙ্গল কেটে জনবসতি স্থাপন বা চাষবাস করা ইত্যাদির কারণে কিন্তু পরিবেশ দিনের পর দিন অবক্ষয় হয়ে চলেছে। আচ্ছা, তাহলে স্টুডেন্ট আমরা কি জানলাম? জানলাম যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের সাম্প্রতিক অবস্থা। তোমরা কিন্তু এখানে একটা কোশ্চেন খুব ভালো করে মুখস্থ করবে, পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি কোশ্চেন? কোশ্চেনটা হচ্ছে কত সালে ট্রান্স আমাজন হাইওয়ে নির্মাণ করা হয়েছিল? তোমরা কি বলবে উত্তর? তোমরা বলবে যে ট্রান্স আমাজন হাইওয়ে নির্মাণ করা হয়েছিল 1970 সালে, এবং আমাজনের সাথে যে বহির্বিশ্বের যেটা যুক্ত ছিল না এতদিন, সেটা কিন্তু এই আমাজন হাইওয়ের মাধ্যমে কিন্তু আমাজনের সাথে বহির্বিশ্বের সাথে যুক্ত হয়েছে। তোমরা ছবিটা দেখো, জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু এরকম রাস্তা তৈরি করা হয়েছে। ফলে কি হচ্ছে, স্বাভাবিকভাবেই সেখানকার পশু বা সেখানকার পরিবেশ দিনের পর দিন অবক্ষয় হচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে কিন্তু স্টুডেন্ট আমরা সামগ্রিকভাবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বিষয়টা আমরা জানলাম। কি জানলাম? সেখানকার নিরক্ষীয় জলবায়ু অবস্থান অর্থাৎ কোন কোন দেশে লক্ষ্য করা যায়, অক্ষাংশগত অবস্থানও আমরা জেনেছি। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য অর্থাৎ উষ্ণতা কেমন, সেখানকার বৃষ্টিপাত কেমন, এছাড়া জীববৈচিত্র্য অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদগুলো কি কি লক্ষ্য করা যায়, এছাড়া বন্যপ্রাণী কি কি রয়েছে, তাই না? তো জানলাম তো। তার সাথে কিন্তু আমরা জেনেছি বিভিন্ন অধিবাসী বা উপজাতিদের সম্পর্কে, তাই না? রেড ইন্ডিয়ান, পিগমি, এই যে উপজাতিগুলো সেগুলো কোথায় বেশি দেখা যায় এগুলো কিন্তু আমরা জেনেছি। তার সাথে সাথে কৃষিজ ফসল এবং খনিজ সম্পদে কতটা এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সমৃদ্ধ সেটাও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। তাহলে স্টুডেন্ট আজকের ক্লাসটা এই পর্যন্তই। এরপরে আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন রেডি করেছি যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে সেইগুলো একটু আলোচনা করি আমরা। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো স্টুডেন্ট, প্রথম প্রশ্নে আমি আসি যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা বলে ফেলো ঝপ করে। ভেরি গুড। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নিরক্ষরেখার উত্তর এবং পশ্চিমে কিন্তু 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন দেখো, কোন জলবায়ু অঞ্চলকে ক্রান্তীয় শীতকাল বলা হয়? দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের রাত্রিকে কিন্তু বলা হয় ক্রান্তীয় শীতকাল। কেন? দিনের বেলা কিন্তু তাপমাত্রা যতটা উত্তপ্ত হয় বা যতটা গরম থাকে, রাত্রে কিন্তু তাপমাত্রাটা অতটা বেশি থাকে না। ফলে নিরক্ষরেখার যে রাত্রি তাকে কিন্তু বলা হয় ক্রান্তীয় শীতকাল। আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর প্রশ্নটা দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা কত? খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা কি বলবে উত্তর? বলে ফেলো। ভেরি গুড। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে যে বার্ষিক গড় উষ্ণতা সেটা হলো 27 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? 4 o'clock রেন কাকে বলে? দেখো এই যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সকালবেলা কিন্তু আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু বিকেল বেলা অর্থাৎ 3টে 4টের দিকে কিন্তু ঘন কিমুলো নিম্বাস মেঘের জন্য এখানে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু ভীষণ বৃষ্টিপাত হয়। একে কিন্তু বলা হয় 4 o'clock রেন। যেহেতু প্রতিদিন বিকেল বেলা হয়, তাই কিন্তু এর নাম অনুসারে একে করা হয়েছে 4 o'clock রেন। ঠিক আছে? 5, ট্রান্স আমাজন হাইওয়ে কবে তৈরি করা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু আগেই বলেছে আমাকে, বলে ফেলো আবার। কত সালে তৈরি করা হয় ট্রান্স আমাজন হাইওয়ে? 1970 সালে, তাই তো? এর হাইওয়ে দ্বারা কিন্তু এই আমাজন ওয়েকার সাথে বহির্বিশ্বের যোগাযোগ রক্ষা করা হয়। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোন কোন অধিবাসীরা বাস করে?
খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন কোন অধিবাসী বলো? পিগমি, রেড ইন্ডিয়ান, বান্টু, তারপর হচ্ছে সেমাং, এই যে উপজাতিগুলো, সেগুলো কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অধিবাসী, তাই তো? আচ্ছা, কোন কোন অঞ্চল নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন কোন অঞ্চল, অর্থাৎ পৃথিবীর কোন কোন জায়গাগুলো এই নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত? তোমরা প্রথমেই কি বলবে? বলবে যে আমাজন নদীর অববাহিকা, কঙ্গো নদীর অববাহিকা, তারপরে বলবে দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মায়ানমার, মালয়েশিয়া, ফিলিপিন্স এবং ভারতের দক্ষিণ পশ্চিম যে অংশ, সেখানেও কিন্তু এই নিরক্ষীয় জলবায়ু লক্ষ্য করা যায়। এছাড়া দক্ষিণ আমেরিকার পানামা, কোস্টারিকা বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ কিন্তু এই নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত। ঠিক আছে, মুখস্থ করে ফেলবে এগুলো চপ করে। আচ্ছা, এরপরে ৮ নম্বর দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোন কোন বন্যপ্রাণী লক্ষ্য করা যায়? চুপ করে বলে ফেলো, কোন কোন বন্যপ্রাণী লেখা। একটা পাখির ছবি ছিল, কি পাখি, তার নাম ম্যাকাও। ভেরি গুড। তাহলে ম্যাকাও, বানর, শিম্পাঞ্জি, তারপরে ওরাং ওটাং, সোনালী বাঁদর, এছাড়া জলে কিন্তু রয়েছে কি কুমির আর জলহস্তী। এছাড়া যে আমাজনের যে জঙ্গল বা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের যে জঙ্গল, সেই জঙ্গলের তলদেশে কারা কারা থাকে? হরিণ, গন্ডার, তাই তো, জেব্রা, হাতি, এগুলো কিন্তু এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের তলদেশে লক্ষ্য করা যায়। আচ্ছা, তাহলে এই যে প্রশ্নগুলো তোমরা খুব খুব ভালো করে তৈরি করে নেবে, পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্ত। আশা করি তোমরা সকলেই বিষয়টা বুঝতে পেরেছো। এর পরে ক্লাসে স্টুডেন্ট আমরা এই যে জলবায়ু অঞ্চলে দ্বিতীয় যে জলবায়ু, মৌসুমী জলবায়ু অঞ্চল, সেই মৌসুমী জলবায়ু অঞ্চল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ক্লাস।